আমাদের সবার জীবনে কোনো একটা সাল বা বছর এমনও থাকে যা স্মৃতি অনেক দিন পর্যন্ত আমাদের মনে থাকে। তেমনই একটা সাল ২০০০। সেই বছর আমি ক্লাস 8-এর ছাত্র। ভয়ঙ্কর বন্যা সাক্ষী হয়েছিল আমাদের মুর্শিদাবাদ আর নদিয়া জেলার বেশ কিছু অংশ। দীর্ঘদিন বন্ধ ছিল রেল যোগাযোগ। আর সেই বছর ১ জুলাই তৎকালীন রেল বাজেটে পশ্চিমবঙ্গ পেয়েছিল শিয়ালদা থেকে নতুন দিল্লির পথে ট্রেন নাম্বার 12313 সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস, যা লিখেছিল বঙ্গ গণমাধ্যমে নতুন এক ইতিহাস। তখন আমার বয়স মাত্র ১৩। উপায় ছিল না, প্রথম দিনে একখানা টিকিট কেটে এই ট্রেন যাত্রার সাক্ষী হই। আজ আমি ৩৮। শিয়ালদা রাজধানী অনেক পথ চলে পা রেখেছে তার ২৫তম বর্ষে। সেই উপলক্ষে ছোটবেলার সেই না পূরণ করতে পারা ইচ্ছেটাকে আজ পূরণ করতেই হাজির হলাম ১ জুলাইয়ের এই বৃষ্টি ভেজা বিকেলে শিয়ালদা স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্মে। পরনের টি শার্টে লিখলাম ট্রেন মানেই প্রেম। তারপর আর এই উপলক্ষে আমি একদিনের জন্য জার্নি করছি শিয়ালদা থেকে নতুন দিল্লির পথে। আজ ১ জুলাই রাজধানী এক্সপ্রেসে ট্রাভেল করব, কাল ২রা জুলাই দিল্লি পৌঁছাবো, কাল আবারও বাড়ি ফিরে আসবো। আর বলার অপেক্ষা রাখে না, ট্রেন মানেই হচ্ছে প্রেম। আর সেই প্রেমের সূত্র ধরেই আমাদের ট্রেন ঢুকছে, ট্রেন নাম্বার ১২৩-১৩ শিয়ালদা স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্মে। মাইকে আজকে ঘোষণা হচ্ছে যে যাত্রীরা সুরক্ষিত দূরত্ব বজায় রাখুন, কারণ ট্রেন আজকে ব্যাকে আসছে। মানে অন্যান্য সময় কি হয়, লোকোমোটিভ ট্রেনকে নিয়ে যায় একদম এন্ড পর্যন্ত, আজকে রেক ব্যাকে আসছে। এইটা একটা খুব সুন্দর মুহূর্ত, যে মুহূর্তের সাক্ষী হতে পেরে সত্যি খুব ভালো লাগছে। মনে হচ্ছে না এই ট্রেনটা ২৫ বছর পূরণ করলো, মনে হচ্ছে আজকে যেন নতুন একটা ট্রেনের ইনাগুরেশন হচ্ছে আমাদের পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন থেকে। এখানে একটা খুব সুন্দর বোর্ড সাজানো হয়েছে, যেখানে লেখা রয়েছে ওয়েলকাম অন বোর্ড ট্রেন নাম্বার 12313 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, সেলিব্রেট সিলভার জুবিলি। আমি আজ এটা দেখে খুব হ্যাপি যে আমার টি শার্টের কালার আর ট্রেনের কামরার কালার পুরোপুরি মিলে গিয়েছে। আর সেই সাথে আজকের দিনে অন্তত রাজধানী তার গরিমাটা বজায় রেখেছে। প্রত্যেকটা কোচই হচ্ছে রাজধানীর কোচ, মানে এখানে আর ওই হামসফর বা দুরন্তর কিন্তু মিলিত মিশ্রিত কোচ নেই। প্রকৃত রেল ফ্যান যারা ট্রেনকে সত্যি সত্যি ভালোবাসে, মিলে গেছে, আনফরচুনেটলি মিলে গেছে, লিবার্টি সেলফও মিলে গেছে। রেল ফ্যানদের শুধু দেখুন ট্রেনকে মানুষ কতটা ভালোবাসে। সবাই কিন্তু বৃষ্টি উপেক্ষা করে আজকে এসছে। আর আজকে আমাদের এই শিয়ালদা রাজধানীতে নতুন লোকোমোটিভ দেওয়া হয়েছে। মানে অন্যান্য সময় WP7 থাকে, আজকেও WP7ই আছে, কিন্তু এর কালারটা হচ্ছে আলাদা। এটা হচ্ছে অমৃত ভারতের যে লোকোমোটিভ, সেটাকে তুলে নিয়ে আসা হয়েছে। বিহার থেকে এসছে রেল ফ্যান। বিহার তো ঠিক বলেছি তো? বিহার থেকে এসছে, বাংলা, বিহার, উড়িষ্যা মিশে গিয়েছে আজকে ট্রেন জার্নি কভার করার জন্য। আমি দাদাকে বহুত বড় ফ্যান, আমি আপনার সবচেয়ে বড় ফ্যান। থ্যাংক ইউ ভাই। সবাই এখন নেমে পড়েছে রেল ট্র্যাকে জাস্ট লোকোমোটিভের সামনে ভিডিও করার জন্য। আর লোকোমোটিভটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ট্রেনকে মানুষ কতটা ভালোবাসে সেটা আজকে এখানে না আসলে বোঝা যেত না। আর সবথেকে বড় কথা, আমাদের ইস্টার্ন রেলওয়ে ট্রেন, এটা অপারেটেড বাই ইস্টার্ন রেলওয়ে, অর্থাৎ তার ক্রেজ অন্যরকম লেভেলের। আমার মনে হয় না যে বন্দে ভারতের প্রথম দিন এত ক্রেজ হয়েছিল রাজধানীর ২৫ বছরে যেরকম লেভেলের ক্রেজ হলো। জার্নি আমরা অবশ্যই দেখা হয়নি। গোলাপ কোথা থেকে দিল? ওই শেষে। আচ্ছা, শেষ থেকে গোলাপ দেওয়া শুরু হয়েছে। বলো ভাই, কেমন আছো? 2 বছর ধরে। 2 বছর দেখছি, এই ফার্স্ট দেখা হলো তোমার সাথে। কেমন লাগছে আজকে এখানে এসে? অসাধারণ, তোমার উপরে কোনো কথা হবে না। ট্রেনকে যারা ভালোবাসে তাদের কাছে ট্রেন একটা আলাদা ইমোশন। এমন নয় যে সবাই ট্রেন ব্লগ করতেই আসে, ট্রেনের ভিডিও বানাতে আসে, তা নয়। ট্রেনকে মানুষ এমনি ভালোবাসে। 1 জুলাই 2000 এই ট্রেনের প্রথম আনুষ্ঠানিক পথ চলা শুরু হলো 23 আগস্ট 2006। এই ট্রেনের কোচ আপগ্রেডেশন করে সেটাকে ICF থেকে কনভার্ট করা হচ্ছে LHB-তে। শিয়ালদা রাজধানী এক্সপ্রেসে কিন্তু মোট কোচ রয়েছে হচ্ছে 22টা। AC 3টার হচ্ছে 14টা, B1 থেকে B14, সেকেন্ড AC বা AC 2টার রয়েছে 4টে, A1 থেকে A4 এবং ফার্স্ট AC রয়েছে একটা,
H1, আর সেই সঙ্গে রয়েছে একটা প্যান্ট্রিকার এবং দুটো ইওজি। যদিও এখন ট্রেন যে চলে সেটা কিন্তু HOG টেকনোলজিতে, মানে হেড অন জেনারেশন, অর্থাৎ ট্রেনের যে সমস্ত ইলেকট্রিক ইকুইপমেন্টস রয়েছে, আমাদের এসি, পাখা, লাইট, সব কিছু, সব কারেন্ট কিন্তু আসে হচ্ছে ওভারহেড থেকে। ওভারহেড তার থেকে পেন্টোগ্রাফ দিয়ে তারপর কারেন্ট কনভার্ট হয়ে সমস্ত জায়গায় আর কি সাপ্লাই হয়। কোনোদিন 14 ফেব্রুয়ারিও গোলাপ পাইনি, আজকেও যখন আলটিমেট কামরার সামনে এলাম তখন দেখছি গোলাপ ফুল দেওয়া টেবা হয়ে গেছে এখানকার সবাইকে। এখন গোলাপ ফুল নিয়ে সবাই যাচ্ছে হচ্ছে সামনের দিকে। মামা দেখো গোলাপ দিল না, আমি তো জমা এনেছি। এমনিতে আমার এখন সিংহ রাশির সময় খারাপ চলছে। মামা বললো যে বিপত্তারিণী ধাগা পরে নাও। আগে ছোটোবেলায় যখন বিপত্তারিণী পুজো হতো, আমার দিদা পুজো করতো, তখন হাতে আর কি ধাগা বেঁধে দিত। এখানে প্রথমেই ফার্স্ট ইমপ্রেশন, এখানে একটা স্টিকার চিপকে দিয়েছে, লেখা আছে 25 বছর। মামা কেমন ফিল হচ্ছে? দারুণ। আমরা তো আর সবসময় চড়তে পারি না। আরে স্পিকার নট, তুমি আমার সাথে চড়ে নিবা কি আছে, এনি টাইম। সারা বছর ট্রেনে ট্রাভেল করি, এত জার্নি করি, তো কি আছে, বলছে চড়াবে, চল দেখি। কোনো ব্যাপারই নাই সব, এনি টাইম এনি টাইম। হয়ে গেছে সময়, মামাকে জানিয়ে দিচ্ছি বিদায়, এবার উঠে পড়তে হবে, কারণ সময় ঘড়ি বলছে 4:49, 5টা বাজতে চললো। সময় বিকাল 4:50। শিয়ালদা থেকে নতুন দিল্লির পথে রওনা দিল ট্রেন নাম্বার 123-13, তার 25তম বর্ষে রাজধানী এক্সপ্রেস। আর শিয়ালদা থেকে নতুন দিল্লি পর্যন্ত মোট 1458 কিলোমিটার যাত্রাপথ আমাদের এই ট্রেন কভার করবে। তার 18 ঘন্টার জার্নিতে যে যাত্রাপথে রয়েছে 6টা হল্ট এবং 274টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর আশা করছি অন্যান্য ট্রেন ব্লগের মতো এই ট্রেন জার্নিতেও কিন্তু আপনাদের সাথে দুর্দান্ত একটা অভিজ্ঞতা শেয়ার করতে পারবো আজকের এই পর্বে। হ্যাঁ, ট্রেনটাকে ঠিক জায়গায় দাঁড় করিয়েছে ভাই, ট্রেনটা দুর্দান্ত জায়গায় দাঁড় করিয়েছে, কারণ এখানে একদম প্ল্যাটফর্মের এন্ড প্রান্তে সবাই ট্রেনটাকে যেভাবে ফ্ল্যাগ দেখাচ্ছে, ভাই ট্রেনকে একদম ঠিক জায়গায় দাঁড় করিয়েছে। আর এবার ফিল হচ্ছে হ্যাঁ, ট্রেন জার্নি আলটিমেট আজকে হচ্ছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, লাভ ইউ। এই দাদার বাড়ি হচ্ছে আমাদের বহরমপুরে, চুয়াপুরে, আমাদের মুর্শিদাবাদের লোক। ওনারা সবাই এই বলতে পারবে আজকে কি খাবেন, স্পেশাল মেনু এরা বলতে পারবে। আলু পোস্ত ভাত হবে কি? আলু পোস্ত ভাত হবে? আলু সিদ্ধ ভাত হবে। অন্তত আজকে আশা করা যায় যে রাজধানীতে একটু কিছু ভালো মন্দ পাওয়া গেলেও যেতে পারে, দেখা যাক, বাকিটা সময় বলবে। শিয়ালদা ছাড়ার পর আমাদের রাজধানী এক্সপ্রেসের তার যাত্রাপথের পরবর্তী এবং প্রথম স্টেশন হচ্ছে দুর্গাপুর। শিয়ালদা থেকে দুর্গাপুর পর্যন্ত আমরা এই ট্রেন জার্নিতে কভার করব 165 কিলোমিটার্স। রয়েছে 47টা ইন্টারমিডিয়েট স্টেশন, সময় লাগতে পারে 1 ঘন্টা 50 মিনিট মতো। আর শিয়ালদা থেকে নতুন দিল্লির পথে রাজধানী এক্সপ্রেসের এই যাত্রাপথের অ্যাভারেজ স্পিড হচ্ছে 81 কিলোমিটার্স পার আওয়ার এবং ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড 130 কিলোমিটার্স পার আওয়ার। ঝড়ের গতি নিয়ে আমাদের ট্রেন পার করছে বিধাননগর। আমাদের ট্রেন পার করছে দমদম জংশন, যে স্টেশনের সাথে আমার কলেজ জীবনের স্মৃতি রয়েছে। আমি যখন কলেজ থেকে ফিরতাম স্টেশনে দাঁড়িয়ে থাকতাম শুধু রাজধানী এক্সপ্রেস দেখবো বলে। তখন মনে মনে ভাবতাম কোনো একটা দিন হয়তো আসবে যেদিন রাজধানী এক্সপ্রেসে ট্রাভেল করতে পারবো। দমদম জংশনে 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখান দিয়ে পার করছে আমাদের রাজধানী এক্সপ্রেস। আর এই জার্নিতে আমার কুপ হচ্ছে ডি এবং বার্থ নাম্বার হচ্ছে 11 লোয়ার বার্থ। এই জার্নিতে আমার সঙ্গে সুমিতের আসার কথা ছিল। সুমিত বলেছিল যে কৌশিকদা, আমি কখনো রাজধানীতে ট্রাভেল করিনি, মানে ফার্স্ট এসিতে ট্রাভেল করিনি, তো আমি তোমার সঙ্গে যাবো। তো আমার টিকিট কেটেছিলাম, তারপর সুমিতের টিকিট কেটেছিলাম। যাই হোক, আজকে সকালে সুমিত বললো যে যেতে পারবে না, ওর ট্রেনের টিকিট প্লাস আগামীকাল যে দিল্লি থেকে কলকাতায় ফেরার ফ্লাইটের টিকিট দুটোই ক্যান্সেল করতে হলো। আর এই রাজধানী এক্সপ্রেসে কিন্তু বিশেষ করে আজকের দিনে অনেকে কিন্তু টিকিট পায়নি, মানে ফুল জার্নি টিকিট পাইনি। আজকে ট্রেন মোটামুটি ফুল, বাট তবুও আমি টিকিট পেয়েছি বা যে ট্রাভেল করতে পারছি এই কূপে, যার জন্য সৌমিত্র স্যার, লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য। আমার যেমন ট্রেনের প্রতি ভালোবাসা আছে,
অনেক মানুষের আমার প্রতি ভালোবাসা আছে, আর তার জন্যই হয়তো এত ভালো ভালো ব্লগ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, বিশেষ করে আজকের এই দিনটা। শিয়ালদা রাজধানী এক্সপ্রেস একটা সময় এতটাই জনপ্রিয় ছিল যে 2022-23 অর্থবর্ষে এই ট্রেনটা পুরো ভারতবর্ষে যতগুলো ট্রেন চলে তার মধ্যে সেকেন্ড হাইয়েস্ট রেভিনিউ জেনারেট করেছিল। সেই বছর এই ট্রেনে মোট যাত্রী পরিবহন করেছিল মানে দিল্লি থেকে কলকাতার পথে প্রায় 5 লাখের উপরে। ডি নম্বর যে কূপটা সেটাকে দেখুন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এমনিতে কূপে থাকে হচ্ছে দুটো বার্থ, একটা আপার বার্থ, একটা হচ্ছে লোয়ার বার্থ। অনেকটা কিন্তু স্পেস থাকে। মেনলি যারা কাপেলে ট্রাভেল করে বা ছোটো বাচ্চা নিয়ে ট্রাভেল করে বা পেটস নিয়ে ট্রাভেল করে তাদের জন্য কূপ হচ্ছে বেস্ট। কূপে থাকে কী কী দেখুন, একটা তো ডাস্টবিন থাকে আমাদের ওয়েস্ট ফেলার জন্য, সেই সঙ্গে একটা এরকম মই থাকে বা সিঁড়ি থাকে, যে ওপর বার্থে আছে সে উঠে যেতে পারবে। লাইট থাকে একটা এদিকে আর একটা হচ্ছে ওইদিকে। এদিকে একটা র্যাক থাকে টুকটাক জিনিসপত্র ব্যাগ ট্যাগ রাখার জন্য, একটা মিরর থাকে। এখানে যে সমস্ত সুইচ টুইচগুলো রয়েছে সেগুলো হচ্ছে কামরার যে লাইট বা কূপের যে লাইট, কামরা বলা ভুল, কূপের যে লাইট সেগুলো অপারেট করার জন্য। একই সাথে একটা বেল রয়েছে, এই বেলটা টিপলে যে অ্যাটেন্ডেন্ট রয়েছে সে কিন্তু এখানে এসে আপনার সঙ্গে দেখা করবে বা কোনো প্রয়োজনে আপনি এটা প্রেস করতে পারেন। সেই সঙ্গে এরকম পর্দা রয়েছে, উইন্ডো অনেকটাই বড়। আর এই যে বার্থ, এই বার্থ তো কিন্তু অনেকটাই চওড়া। জার্নি করার জন্য বা বলা ভালো ঘুমানোর জন্য কিন্তু অনেকটাই আরামদায়ক বা কমফর্ট রয়েছে। আর ওইদিকে রয়েছে বোতল রাখার জায়গা, বোতল হোল্ডার। আর এখানে হুক রয়েছে জামা কাপড় কিছু টাঙিয়ে রাখার জন্য, এটা ধরে ওপরে ওঠার জন্য সাপোর্টের জন্য। আর দরজা রয়েছে এবং পর্দা রয়েছে, এটা লাগিয়ে দিলে কিন্তু আপনার যে প্রাইভেসি সেটা পুরোপুরি থাকবে। এটা খুব সম্ভবত আধুনিক এলএইচবি কোচ নয়, কারণ আধুনিক যে এলএইচবি কোচ সেখানে কিন্তু একটা লিভার থাকে। এখন যেমন এসির ভেন্ট দিয়ে ঠান্ডা হাওয়া আসছে, এবার আমার মনে হলো যে আমি ঠান্ডা হাওয়া চাইছি না, আমার এখানে আমার ঠান্ডা লাগছে, আমি দরকার নেই, আমি অফ করব। তা সেই অন অফ করার কিন্তু যে লিভার সেটা কিন্তু এটাতে নেই, কিন্তু অনেক এলএইচবি কোচে সেই লিভার সিস্টেমটা রয়েছে। আর এখানে যা স্পেস রয়েছে সেখানে আপনারা আপনাদের লাগেজ ভেতরে রেখে দিতে পারবেন। এখানে একটা ট্রে রয়েছে, যে ট্রেতে খাওয়া দাওয়া জিনিসপত্র টুকটাক সেসব রাখা যাবে। হুক রয়েছে, যে হুকের সাথে আপনারা আপনাদের লাগেজ লক করে রাখতে পারবেন। এই হুক কিন্তু থার্ড এসি বা সেকেন্ড এসিতেও রয়েছে। আরেকটা জিনিস রয়েছে, এই যে রিডিং লাইট। যখন আরেকজন সহযাত্রী আপনার ঘুমিয়ে পড়বে সেক্ষেত্রে আপনি বই টই কিছু পড়বেন হয়তো, তখন কিন্তু এই রিডিং লাইটটা আপনি অন করে নিতে পারবেন। তোটা যে বড় উইন্ডো, এটাই কিন্তু জার্নিকে আরও বেশি সুন্দর করে তুলবে। মানে এই জার্নিটা আমাদের 18 ঘন্টা, যদি 38 ঘন্টা হতো তাহলেও কোনো প্রবলেম হতো না। ফার্স্ট এসিতে আমি প্রচুরবার জার্নি করেছি। ইনফ্যাক্ট ফার্স্ট এসি নিয়ে ব্লগ আমি প্রথম বানিয়েছিলাম বাংলাতে। শিয়ালদা রাজধানী, হাওড়া, নতুন দিল্লি দুরন্ত, আমাদের ইন্ডিয়াতে যে সবথেকে লংগেস্ট রাজধানী চলে ত্রিবান্ধম রাজধানী, তার ভিডিও আমি বহুকাল আগে বানিয়েছিলাম। যাই হোক, এখন সময়ের সাথে সাথে কী হয় বলুন তো, ভিডিও সব পুরনো হয়ে যায়। আমি যদি আবারও সেসব ভিডিও বানাই সেগুলোতে ভিউজ আসবে। আজকে আমি কিন্তু এই ট্রেনে ভিউজের জন্য ট্রাভেল করছি না, ট্রাভেল করছি মেনলি আমার নিজের জন্য, যে আমার নিজেরও একটা অভিজ্ঞতা নেওয়ার ছিল যে কীরকম লাগে এরকম দিনে জার্নি করতে, স্পেশাল কী কী হয় ট্রেনের মধ্যে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা। সেই সাথে যারা আমার রেল ফ্যান রয়েছে তাদের সঙ্গেও এই বিশেষ মুহূর্তগুলো শেয়ার করা। যারা বারবার করে জিজ্ঞেস করে যে ট্রেন জার্নির ব্লগ কি আসবে না, আমরা স্পিতি ভ্যালি দেখতে ভালো লাগছে না, পাহাড় দেখতে ভালো লাগছে না। অনেকেই থাকে যারা শুধুমাত্র ট্রাভেল উইথ কৌশিক চ্যানেল সাবস্ক্রাইব করেছে ট্রেন জার্নি দেখার জন্য বা ট্রেন ব্লগ দেখার জন্য, এবং তারা মনে মনে ভাবে কৌশিক কত ট্রেন ব্লগার। আপনারাও দেখলে শিয়ালদাতে যে কত ফ্যান রয়েছে, ট্রেনের সাথে সবাই যা ছবি তুলেছে আমার সাথে হয়তো তত পরিমাণে ছবি তুলেছে। তো তাদের জন্য কিন্তু আজকের এই জার্নি বা আজকের এই ট্রেন ব্লগ। এটা গালা লাগানো আছে না, পুরো সিল করা আছে। সিল করা আছে, আর সেই সঙ্গে দিয়েছে একটা কার্ড। থ্যাংক ইউ। রক্তের গ্রুপ যখন পজিটিভ, জার্নিও পজিটিভ, ট্রেনও পজিটিভ। পজিটিভ জার্নির মাঝেই আমাদের ট্রেন প্রায় পৌঁছে গিয়েছে দক্ষিণেশ্বর। চলুন একটু কভার করে আসি আমরা দক্ষিণেশ্বরটাকে। প্রত্যেক দরজাতে কেউ না কেউ রয়েছে আজকে, সবাই আর কি আজকে রেল ফ্যান, রেল ব্লগাররা রয়েছে। পাটিয়ে টানছে আমাদের শিয়ালদা রাজধানী। দক্ষিণেশ্বর পার করে যাওয়ার পর এরপরে যখন ডানকুনি আসবে না, ডানকুনি জংশনের পর থেকে বর্ধমান পর্যন্ত ফাটাফাটি চলবে ট্রেন। 130 তো চলবেই চলবে। ভেস্টিবিউল কত পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন, এই রকম জিনিস কিন্তু থাকে না, বাট আজকের জন্য রয়েছে। সময় 5টা বেজে 25 মিনিট, আমাদের ট্রেন পার করছে ডানকুনি।
তোমরা কি করো মেনলি? আমরা বেসিক্যালি রেল এনথুসিয়াস্ট, আমাদের আলাদা আলাদা প্রফেশনও আছে, হ্যাঁ। বাট আমরা উই লাভ ট্রেনস বেসিক্যালি। তো এই প্রোগ্রামটা করার জন্য আমরা অলমোস্ট 1.5 মান্থস আগে ইনিশিয়েটিভটার জন্য একটা লেটার সাবমিট করেছিলাম ইস্টার্ন রেলওয়েতে। প্রথমে হেডকোয়ার্টার দিয়ে শুরু হয়, তারপরে ওখান দিয়ে শিয়ালদা ডিভিশনে এসে আলটিমেটলি প্রোগ্রামটা আজকে সাকসেসফুলি কোঅর্ডিনেট হয়েছে। এই চিন্তা ভাবনাটা কার, এই যে এই কামরাতে এত সুন্দর করে? এটা আমরা প্রথম থেকে একটা পিপিটি করে স্যারকে প্রেজেন্ট করেছিলাম, তারপরে মানে ওনারা আবার আর্টিস্ট ডাকিয়ে এটাকে প্রফেশনালিভাবে তৈরি করে এতে প্রিন্ট করেছেন। এটা করতে অলমোস্ট 2 to 3 উইকস টাইম লেগেছে। এই কোর্সটাকে সেপারেট করে রাখা হয়েছে, মানে এই ফার্স্ট এসিকে, এই ফার্স্ট এসিটাকে পার্টিকুলারলি। আর খুবই সুন্দর কাজ আজকের জন্য পুরো রেকটাকে ইউনিফর্ম রেড লিভারি দেওয়া হয়েছে, না হলে এমনি দুরন্ত বা হামসাফার মিক্স থাকে। আমি সেটাই ভিডিও শুরুতে বলছিলাম যে রাজধানীতে আমরা সবসময় দেখেছি হয় দুরন্তর কোচ রয়েছে, নয় হামসাফারের কোচ রয়েছে। আমি বারবার করে বলি মিশ্রিত ট্রেন, মানে মিক্স ভেজ টাইপের ট্রেন। বাট আজ কিন্তু মানে আজকের দিনের জন্য কিন্তু রাজধানী স্পেশালি তার পুরনো যে ফর্ম বা পুরনো যে রং সেটা কিন্তু ফিরে পেয়েছে। আর তার জন্য যারা এর সঙ্গে জড়িত আছে ওতপ্রোতভাবে তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ। মানে আমরা যদি বলি শুধু আমরা ট্রেনকে ভালোবাসি তা নয়, এই ভালোবাসার মানুষ কিন্তু অনেকেই আছে যারা হয়তো ব্লগ বানায় না, কিন্তু তারা ট্রেনকে আলটিমেট ভালোবাসে। ট্রেনকে ভালো রাখার জন্য বা ট্রেনকে ভালো করার জন্য কিন্তু প্রচুর পরিকল্পনাকে বাস্তবায়িত করে। আর বাইরের যে করিডোর সেটাই নয়, এখানে যে কূপ এবং কেবিন রয়েছে সেখানে কিন্তু এইভাবে সব ভিনাইল বোর্ড দিয়ে ডিজাইন করা হয়েছে। এখানে যেমন রয়েছে সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট, মানে পুরো জার্নি পর্যন্ত আমি শুনতে থাকবো হচ্ছে অর্ডার। এই অর্ডার শুনতে শুনতেই বা অর্ডারের কথা ভাবতে ভাবতেই খাবার অর্ডার দেবো কোনো না কোনো স্টেশন থেকে, দেখা যাক কোথার থেকে অনলাইনে খাবার অর্ডার দিতে পারি। আলটিমেট এই জার্নিটাকে মেমোরেবল করে রাখার চেষ্টা করব। ট্রেন ছাড়ার পর দেয়নি, চাওয়ার পর দিয়েছে, কারণ যখন এটা দেওয়ার কথা ছিল আমি ছিলাম না। সেটা হচ্ছে 1 লিটারের জলের বোতল, সেই সঙ্গে একটা জলখাবার কাপ। এই যে লিলেন প্রোভাইড করেছে না, যেখানে এই দুটো চাদর আর টাওয়েল রয়েছে, এখানেও লেখা আছে বা এখানেও স্টিকার দেওয়া রয়েছে সেলিব্রেটিং 25 ইয়ার সিলভার জুবিলি। সেই সঙ্গে দিয়েছে টাওয়েল একদম ঝকঝকে, আমার বাড়ির বালিশের থেকে আজকে ট্রেনের বালিশের কাভার পরিষ্কার পরিচ্ছন্ন, সেই সাথে কম্বল, তাতে একদম নতুন ওয়ার লাগানো। মনে হচ্ছে বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে আমি প্রথম আর কি কম্বল উপহার পেয়েছি যার ওপর কাভার পরানো হয়েছে। চলে এসছে আমাদের আজকে রাজধানী এক্সপ্রেসের স্ন্যাক্স। এর মধ্যে কিন্তু স্পেশাল কিছু নেই, কিন্তু যা যা আছে একবার চলুন আমরা দেখে নিই। ভেজ স্যান্ডউইচ এটা থাকেই, নাটস, সোনপাপড়ি, কচুরি, চা খাওয়ার জন্য কাপ প্লেট, টি কিট, সেই সঙ্গে কেচাপ, স্যানিটাইজার এসব দিয়েছে। এগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই, বা এগুলো খেয়ে কীরকম লাগছে সেসব রিভিউ দেওয়ারও কোনো ইচ্ছা আমার নেই, কারণ ইতিমধ্যে আমাদের ট্রেন কিন্তু ছুঁয়ে ফেলেছে 130 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিড। যেমনটা আমি বলেছিলাম, যখন আমাদের ট্রেন ডানকুনি জংশন পার করে আসবে, ট্রেন কিন্তু ছুটবে ঝড়ের গতি নিয়ে। আমি যখন খুব ছোট্ট ছিলাম, তখন যখন রাজধানীতে ট্রাভেল করেছিলাম 2008 সালে, তখন এই ফ্লাক্স ছিল। এখন আমি বড় হয়ে গেছি, এখনও এই ফ্লাক্সই রয়েছে, যেখানে রয়েছে গরম জল, কারণ এখন বানাবো হচ্ছে চা। আর ট্রেন জার্নিতে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ক্লিনিং। এখানে যারা ক্লিনিং স্টাফ আছে তারা কিন্তু ফিনাইল ছড়িয়ে খুব ভালো করে আমাদের কূপের বা আমাদের কামরার যে ফ্লোর সেটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন, এবং একই সঙ্গে বাইরের যে করিডোর রয়েছে তার যে ফ্লোর সেটা কিন্তু পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আমি আজকে রাজধানীর 25 ইয়ার্স বলে ট্রেন কভার করতে এসেছি বা জার্নি করছি, কিন্তু ওনার সাথে কোইন্সিডেন্স, উনি জানতোই না যে আজকে এরকম ব্যাপার হবে। মানে আপনি হয়তো এখানে এসে সারপ্রাইজ হয়ে গেছে। হ্যাঁ, আমি ভেবেছি কি হয়ে গেছে, আবার এত এই পুলিশ এত হয়ে গেছে, বেলুন দিয়ে সাজানো হয়েছে, এসব হচ্ছে। কি হয়েছে? তাহলে দেখছি একটা ব্যানার লেগে আছে, ওই ব্যানার লেখা আছে 25th ইয়ার। আচ্ছা, ভালো, এই প্রিপারেশন ভালো করেছে। মানে এটাই হয় আর কি, ভাগ্য। কেউ জেনে বুঝে আসে আর কেউ না জেনে আসে, বাট ট্রেন কানেকশন আলটিমেট কোথাও না কোথাও হয়েই যায়। আমি 5,000 টাকা দিয়ে টিকিট কেটেছি, আমি ভাই মানে হায়াতের মতো খাওয়ার সার্ভিস পাবো। আমি ট্রেন জার্নিতে ট্রাভেল করছি, এগুলো আশা করে না। হ্যাঁ, স্পেসিফিক কিছু ট্রেন আছে যেখানকার খাবার সত্যি ভালো, যেমন মান্ডবী এক্সপ্রেস রয়েছে, ডেকান কুইন রয়েছে, আপনারা হয়তো ভ্লগ দেখেছেন। তো সেসব ট্রেনগুলো হচ্ছে ফুড স্পেশাল ট্রেন, যেখানে নানা রকম খাবারের আইটেম বিক্রি হয়, চিকেন পকোড়া থেকে ফ্রাইড রাইস, বিরিয়ানি সব পাওয়া যায়। সেই ট্রেনের সাথে এইসব ট্রেনের খাবারের তুলনা না করাই ভালো। জার্নি করতে এসেছি, জার্নি এনজয় করছি, আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, ব্যাস, এটা হচ্ছে কথা। আমি কখনো বলবো না ট্রেনে দুর্দান্ত খাবার খেলাম ভাই, রাজধানীর খাবার খেয়ে আমার অন্নপ্রাশনের কথা মনে পড়ে গেল, সেটাও বলবো না। বা আমি এটাও বলবো না রাজধানীর খাবার এত বাজে যে আমার অন্নপ্রাশনের ভাত উঠে গেল, আমি সেটাও বলবো না। খাবার যেরকম সেরকমই, অ্যাভারেজ, সব কিছুই অ্যাভারেজ। লালগোলায় বাড়ি, কী নাম তোমার? এমনি হায়দার আলী। ও আজকে জার্নি করতে শুধুমাত্র কিন্তু এই রাজধানী এক্সপ্রেসে জার্নি করার জন্যই ও আজকে এসেছে। ওর গন্তব্য হচ্ছে শিয়ালদা থেকে দুর্গাপুর নেমে যাবে।
দিল্লি অবধি চলো। কেমন লাগছে? এটা কি ফার্স্ট টাইম? দ্বিতীয় টাইম। ফার্স্ট এসিতে আগে জার্নি করেছো? দুবারই ফার্স্ট এসি। কেন আজকের জার্নি একটু আলাদা, একটু অন্যরকম। চা দিয়ে গেছে, আমাদের গরম জল দিয়ে গেছে বা টিকিট দিয়ে গেছে। যদি মনে হয় যে না আমরা এই চা খাবো না, पेंट्री कार्ड गए একটু স্পেশালভাবে চা বানিয়ে নেবো, তাহলে বেটার হয়। समझ में आया मैं क्या बोला? थोड़ा बहुत आया, मतलब आपने बोला कि अगर आपको रिक्वायरमेंट हो तो आप चाहे बनवा सकते हैं ऑन डिमांड कैक कर कुछ भी चीज़, ऐसा कुछ थोड़ा बहुत समझ आया। আর এই চা পানি বিরতির মাঝেই আমাদের ট্রেন প্রায় পৌঁছে গিয়েছে তার যাত্রাপথের প্রথম স্টেশন দুর্গাপুর। এখানে যে মাইকটা রয়েছে, মাইক অ্যানাউন্সমেন্ট হচ্ছিল যেমন বন্দে ভারতে হয় যে कुछ ही देर में हम लोग दुर्गापुर पहुंचने वाले हैं, दुर्गापुर इंडस्ट्रियल एरिया है, यहाँ पर ट्रेन का हॉल्ट 2 मिनट है। মানে যেগুলো আমি আর কি বলি সেগুলোই আর কি বলছে, শুধু যেটা বলেনি সেটা হচ্ছে যে দুর্গাপুর আমাদের যাত্রাপথের রিমোট লোকেশন কোটা চার্টিং এবং স্টার্টিং স্টেশন, অর্থাৎ দুর্গাপুর থেকে কিন্তু এই ট্রেনের কারেন্ট রিজার্ভেশন হবে। মানে আমাদের এই 1458 কিলোমিটার যাত্রাপথে যে 6টা হল্ট রয়েছে না টোটালি রাজধানী এক্সপ্রেসের, সেই প্রত্যেকটা হল্ট বা প্রত্যেকটা স্টপ বা স্টেশন থেকে কিন্তু এই ট্রেনের কারেন্ট বুকিং হবে। আমি শিয়ালদা থেকে টিকিট পেলাম না, আমি দুর্গাপুর থেকে ট্রাই করলাম, টিকিট পেয়ে গেলাম। দুর্গাপুর থেকে পেলাম না, ধানবাদ থেকে ট্রাই করলাম, পেয়ে গেলাম। এটাই হচ্ছে কারেন্ট বুকিং। 6টা বেজে 42 মিনিট শিয়ালদা থেকে 165 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের রাজধানী এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের প্রথম স্টেশন পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। দুর্গাপুরে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিট। আর দুর্গাপুর স্টেশনের এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এই সন্ধ্যাবেলায় এসে পৌঁছেছে আমাদের ট্রেন। আরে ফাইনালি আজকে দেখা হলো তোমার সঙ্গে। একদম একদম পৃথিবী গোল সবার সঙ্গে দেখা হবে। এই স্ট্যাটাস দেখে আমার সঙ্গে দেখা করতে এসছো? আমি ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিয়েছিলাম। প্ল্যাটফর্ম টিকিট কেটেছো তো? সব আছে। তাহলে ঠিক আছে। আর আপনাদেরকেও সেই সাথে বলবো, যারা ট্রেনে ট্রাভেল করছেন আপনি প্ল্যাটফর্মে কাউকে ছাড়তে আসুন কিংবা ট্রেনের যে ক্লাসে ট্রাভেল করুন, টিকিট কিন্তু অবশ্যই কাটবেন। দুর্গাপুর ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গের তার পরবর্তী স্টেশন আসানসোল জংশনের উদ্দেশ্যে। দুর্গাপুর থেকে আসানসোল পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলে 43 কিলোমিটার, যে যাত্রাপথে রয়েছে 15 ইন্টারমিডিয়েট স্টেশন। আর সময় লাগতে পারে ওই 26 মিনিট মতো। আরবিএফ বলছে आप लोग गेट नहीं खोलना, আমি বলছি हम लोग गेट नहीं खोल रहे हैं, बस दिल खोल रहे हैं। আর এই খোলা দিলেই একজনের সঙ্গে আলাপ করে দিই। এই ট্রেনে জার্নি করছেন বিশ্বরূপ বসুর সাথে। যদিও বা আমার টিকিট শিয়ালদা থেকে ছিল, কিন্তু প্রথম শিয়ালদা রাজধানী ধরেছিলাম দুর্গাপুর থেকে। ছিল হ্যাঁ, দুর্গাপুর প্রথম থেকে স্টপেজ ছিল, প্রথম থেকে স্টপেজ ছিল। তারপর অন্তিবার এই ট্রেনে যাতায়াত করেছি, কিন্তু প্রথমবারের যাত্রাটা আমার মনে থাকবে। আর সেই প্রথমবারের মানে ট্রেনের টিকিটটাও প্রিজার্ভ করে রেখেছিলাম। সেই টিকিটটা আছে? হ্যাঁ, এখনও আছে। হ্যাঁ, দেখাতে পারবো। আর 2010 সেই ফার্স্ট এসিতেই। খুব আনন্দ হলো আপনি এই ট্রেনে রয়েছেন। আমার নাম বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। আমি এবং আমার বউ, আমার বাচ্চা সবাই মিলে আপনার এই ট্রাভেলসগুলো দেখি, মানে আমরা আপ্লুত, বহরমপুরের ছেলে হিসেবে। আর যে সমস্ত জায়গায় জাপান থেকে শুরু করে অরুণাচল থেকে শুরু করে যে কোনো জায়গায় যা দেখেছি আমরা খুব জাপানের বুলেট ট্রেনেও জার্নি করে নিয়েছি, আমাদের রাজধানীতেও জার্নি করে নিয়েছি। সময় সন্ধ্যে 7টা বেজে 10 মিনিট। আমাদের ট্রেন প্রায় পৌঁছে গিয়েছে আসানসোল জংশনের কাছে। শিয়ালদা থেকে 207 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে সে পৌঁছালো পশ্চিমবঙ্গ রাজ্যে তার দ্বিতীয় স্টেশন আসানসোল জংশন। আসানসোল জংশনে এই ট্রেনে হল্ট রয়েছে 4 মিনিট। আর আসানসোল জংশন আমাদের যাত্রাপথে এই ট্রেনের রিমোট লোকেশন কোটা চার্টিং এবং স্টার্টিং স্টেশন, অর্থাৎ এই স্টেশন থেকে কিন্তু এই ট্রেনের কারেন্ট বুকিং হবে। আজকে রানীগঞ্জে ছিলাম, রানীগঞ্জ থেকে দাদার সাথে দেখা করার জন্য এতবার দাদা আসানসোলের ওপর দিকে আছে, কোনোবার দাদার সাথে দেখা করার সুযোগ হয়ে ওঠেনি। আজকে দাদার ইনস্টাগ্রামে পোল দেখে আজকে শুধুমাত্র রানীগঞ্জ থেকে গাড়ি নিয়ে, হাতে আমার গাড়ির চাবি আছে এখনো, গাড়িটা নিয়ে আজকে দাদার সাথে দেখা করতে এসেছি শুধুমাত্র। প্ল্যাটফর্ম টিকিট সঙ্গে প্ল্যাটফর্ম টিকিটও কিন্তু কেটেছে। থ্যাংক ইউ তোমার জন্য। আচ্ছা, ক্যাডবেরি পছন্দ আমার কোথাও বলেছিলাম কোনো ভিডিওতে? কোনো বলেনি, কিন্তু আজকে তাড়াতাড়ির জন্য তোমার জন্য একটা থ্যাংক ইউ। এটা ধরো, ছেড়ে দিল আমাদের ট্রেন আসানসোল জংশন তার পরবর্তী স্টেশন ধানবাদ জংশনের উদ্দেশ্যে। আসানসোল জংশন থেকে ধানবাদ পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলে হচ্ছে 58 কিলোমিটার, যে যাত্রাপথে রয়েছে 11টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর সময় লাগতে পারে ওই 1 ঘন্টা মতো। সময় সন্ধ্যে 7টা বেজে 25 মিনিট। আসানসোল জংশন ছাড়ার পর জোম্যাটো ফুড ডেলিভারি করে দিয়েছে। বলেছিলাম যে অর্ডার দিয়েছিলাম, চারিদিকে কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তো অর্ডার করতে হতো খাবার। ও তেরি, ভেটকি ফিশ ফ্রাই গরমও আছে, এটা এখনই খাওয়া চাই। কয়েক টুকরো শশা আর পেঁয়াজ আর সেই সাথে লঙ্কা,
আর এই রয়েছে আরেকটা আইটেম, এটা পরে খাবো, এটা পরে আপনাদেরকে দেখাবো যেখানে কী রয়েছে। এবার থেকে ট্রেন জার্নিতে নানা রকম খাবার অর্ডার করবো, অ্যাটলিস্ট জার্নিটা একটু মজাদার করে তুলবো। কেচাপটা কিন্তু জোম্যাটো দেয়নি, বা যে রেস্টুরেন্ট থেকে ফুড ডেলিভারি হয়েছে তারা দেয়নি, কেচাপটা ট্রেন থেকে দিয়েছিল। লেখা ছিল ভেটকি মাছ, দামও না নিয়েছে, আর মাছটার মধ্যে যেটা স্মেল আছে মনে হচ্ছে ভেটকি মাছই হবে। এত ভালো হবে জানলে অনেক পিস অর্ডার করতাম। রাত 8:05, শিয়ালদা থেকে 266 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথে ঝাড়খণ্ড রাজ্যে প্রথম স্টেশন ধানবাদ জংশনে। ধানবাদ জংশনের এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের রাজধানী এক্সপ্রেস। আর ধানবাদ জংশনে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে 5 মিনিট, কিন্তু নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন অনেকটা অ্যাডভান্স, তার জন্য আমাদের ট্রেন এখানে অনেকটা সময় দাঁড়াবে। যারা ব্লগার ট্রেনে ট্রাভেল করছেন তারা সবাই কিন্তু প্ল্যাটফর্মে নেমে বিন্দাস ভিডিও করছেন। আর এই ধানবাদ জংশনে আমরা বিদায় জানাবো, बाय बाय, मिलेंगे नेक्स्ट ब्लॉग में, जल्दी मिलेंगे। মাঝামাঝি কামড়া পড়ার একটা সুবিধা কি, যে দোকানপাট পাওয়া যায় যেখানে টুকটাক কিছু কেনাকাটা করা যেতে পারে, লাইক চানাচুর, বিস্কুট, চিপস, কোল্ড ড্রিঙ্কস, জল, এরকম। ধানবাদ থেকে কিনলাম হচ্ছে মাজা। আপনারা যখনই না ট্রেনের প্ল্যাটফর্ম থেকে কোনো খাবার কিনবেন বা কোনো পানীয় কিনবেন, ডেটটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। সেই জায়গায় কিনলাম হচ্ছে একটা বিস্কুটের প্যাকেট, কারণ আমি আজকে বিস্কুট সাথে নিয়ে আসিনি। আর কিনলাম হচ্ছে জলের বোতল, যদিও ট্রেনে প্যান্ট্রিকার আছে, জল ট্রেনের জল পাওয়া যেত, বা ঠান্ডা জল হয়তো পেতাম না। ইস্টার্ন রেল ফ্যান ক্লাবের মেম্বাররা এখন এসেছে। এরা কিন্তু সবাই কোনো না কোনো দায়িত্ব ছিল, কেউ কোচের ডিজাইন করেছে, কেউ ট্রেনের ডিজাইন করেছে, মানে ট্রেনটাকে সাজানোর কথা বলছি। এরা ছিল হচ্ছে লোকোতে আপনারা দেখলে মালা টালা সব পরানো রয়েছে, সেই ডিজাইন কিন্তু সব ওরা করেছে। যাত্রীদের একটা কথাই বলবো, যারা এই ট্রেনে জার্নি করছেন, যে এই সাজানোটা যেন আমরা ধরে রাখতে পারি। এমন না হয় যেখানে আমরা নোংরা ফেলে বা দাগ করে জিনিসটাকে নষ্ট করলাম। ট্রেন আমাদের ন্যাশনাল প্রপার্টি, আমাদের গৌরব, আমাদের পরিবহনের মাধ্যম, আমাদের যাতায়াতের মাধ্যম। তো সেটাকে কিন্তু সবসময় আমরা ভালো রাখবো, সুন্দর রাখবো, এই শপথ যেন আমরা সবাই নিতে পারি। লাইটগুলো জ্বলে যাওয়ার পর কিন্তু খুব সুন্দর লাগছে, মানে স্পেশালি এই ছবিগুলোর উপরে যখন এই লাইট এসে পড়ছে না, খুব সুন্দর লাগছে, দারুণ একটা রিফ্লেকশন আসছে। রাত 8:25 আমাদের ট্রেন ছেড়ে দিল ধানবাদ জংশন। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন বিহারের গয়া জংশন। ধানবাদ থেকে গয়া জংশন পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 199 কিলোমিটার। যে যাত্রাপথে রয়েছে 37টা ইন্টারমিডিয়েট স্টেশন, এবং সময় লাগতে পারে 2.5 ঘন্টার কিছু বেশি। মানে এই জার্নিটা হচ্ছে অনেকটাই দীর্ঘ আমাদের এই রাজধানী এক্সপ্রেসে। আর সেই সঙ্গে ধানবাদে শুরু হয়ে গেছে বৃষ্টি। একটু বৃষ্টির ছিটে ফোঁটা নিয়ে নিই। আমাদের জীবনে বৃষ্টি আর মিষ্টির বড়ই অভাব। আরেকটা জিনিসের অভাব, যেটা হচ্ছে লাইক। আপনারা লাইক এখনও দেননি যারা, প্লিজ লাইক করে দিন। অন্তত 1 লাখ ভিউ হলে ভিডিওতে 10,000 লাইক আশা করাই যায়। অনেকে ভিডিও দেখতে গিয়ে লাইক দিতেই ভুলে যান, এই ভুলটা কিন্তু করবেন না। এখানে একটা সুভেনিয়ার রয়েছে, সুভেনিয়ার টিকিট, শিয়ালদা রাজধানী, তার স্টপ, তার নাম্বার, সিলভার জুবিলি করছে এটা কমপ্লিট, রয়েছে একটা ক্যালেন্ডার, আর সেই সঙ্গে এই রাজধানী এক্সপ্রেস সম্পর্কিত কিছু তথ্য। এই ট্রেনে কতগুলো কামরা রয়েছে, কবে এটা আইসিএফ থেকে এলএইচবি হয়েছে, এই যাত্রাপথে কোন কোন স্টেশন রয়েছে, যখন এই ট্রেনটার প্রথম ইনাগুরেট হয় তখন কি নাম ছিল, কলকাতা রাজধানী, বাই-উইকলি ট্রেন ছিল, সপ্তাহে 2 দিন চলতো। আর এই হচ্ছে টিকিট, যে ভদ্রলোকের সঙ্গে দেখা হলো ওই ভদ্রলোকের টিকিটটাই ওনারা নিয়ে এই সুভেনিয়ারে সবাইকে দিয়েছেন। সেই সময় রাজধানী আর এই সময় রাজধানী, আইসিএফ কোচ, আর এই সময়কার হচ্ছে এলএইচবি কোচ। আর এই একটা ব্যাচ দিয়েছে সবাইকে। তো এই দিয়েছে আমাদের খাবার। আমার ক্যামেরা ধরেছে সুদীপ্ত। তোমার খাওয়া হয়ে গেছে? ওর খাওয়া হয়ে গেছে। তো আচ্ছা, খাবার দিতে লেটই হয়েছে। কি খাবার দিয়েছে একটু আপনাদেরকে এবার দেখাই। এখানে আইটেম রয়েছে 1, 2, 3, 4, 5, 6টা। তার মধ্যে এটা দই, এটাকে আমি সাইড করে দিলাম। এইটা রুটি, এর সঙ্গে রয়েছে একটা হ্যান্ড স্যানিটাইজার, যেটার ইউটিলাইজেশন ভীষণ দরকার। এর সঙ্গে দিয়েছে একটা আচার, মিক্সড আচার। এই রয়েছে ডাল, গরম কিন্তু একদম। একটা রসগোল্লা, ফাইনালি রাজধানীতে রসগোল্লা। আলু আর মটরশুঁটি দিয়ে একটা সবজি টাইপের, এর মধ্যে আলু আছে, মটরশুঁটি আছে, আর পটল রয়েছে। এই দিয়েছে পোলাও, ধনিয়া পাতা ছড়ানো 2 পিস চিকেন। এখানে দিয়েছে একটা কাঁটা চামচ, একটা এমনি চামচ। কিন্তু আমার দরকার ছিল হচ্ছে একটু ভাত। চিকেনের সাথে পোলাও যায়, কিন্তু আমি যে আবার ওই খাবার অর্ডার করেছি সেখানে ভাতটাও দরকার। দেখি, ভাতের জন্য আমি বলবো সবার আগে পোলাও একটু টেস্ট করে দেখি। ঠিক আছে, চলে যাবে। একটু মাংসের ঝোল টেস্ট করি।
ঝোলটা ভালো হয়েছে, বাট ঝাল আছে। আর এই রকম হচ্ছে রুটি, খুব পাতলা পাতলা রুটি। এত সুন্দর রুটি আমি ট্রেনে কিন্তু খুব কমই পেয়েছি। রুটি দিয়ে চিকেনটা অসাধারণ। সব মিলিয়ে খাবার দাবার একদম ঠিক আছে। এই যে দিয়ে গেছে গরম গরম ভাত। পোলাওয়ের চালের কাছে ভাতের চাল পুরো মারা গিয়েছে, কারণ এই রাইসটা কিন্তু অতটা মানে ভালো কোয়ালিটি নয়। মানে আমি চালের সাইজের কথা বলছি, কোয়ান্টিটি আমি বলবো ঠিক আছে। ভাত ঢেলে নিয়েছি। আর ওই যে আসানসোল জংশন থেকে অনলাইনে ফুড অর্ডার করেছিলাম, একটা তো খেয়েছিলাম হচ্ছে ফিশ ফ্রাই, আরেকটাও ফিশের আইটেম ছিল, যেটা তখন আপনাদেরকে বলিনি, বলেছিলাম পরে বলবো। এই দেখুন, এই হচ্ছে কাতলা মাছের পিস, এক পিস। আমি এইটুকু নিশ্চিত ছিলাম যে আজকে ট্রেন জার্নিতে যাই দিক বিরিয়ানি যদি দেয়, মাছ কোনোদিন দেবে না। তার জন্য সন্ধ্যাবেলায় ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম। ফিশ ফ্রাইটা খুব ভালো ছিল, আর সেই সঙ্গে এই রকম এক পিস কাতলা মাছ। এই মাছটারই ওজন মিনিমাম 250 গ্রাম তো হবেই। বিশাল কাতলা মাছ, বিশাল। আর সেই সাথে গা মাখা এরকম গ্রেভি। এটা আসানসোল জংশন থেকে অর্ডার করেছি। ঝোলটায় ঝাল নেই, কিন্তু ঝোলটা রিচ মনে হতে পারে, বেশ মশলাদার গা মাখা মনে হতে পারে। তার অল্টারনেট ডাল চলতে পারে। এবার বলা যেতেই পারে হ্যাপি বার্থডে রাজধানী এক্সপ্রেস। মাছ ছাড়া হবে না, মাছ লাগবেই। জন্মদিন, আশীর্বাদ, ওইতে যাই হোক, মাছ ইজ মাস্ট। বাট চিকেন নিয়ে অভিযোগ থাকলো, চিকেন কিন্তু ছিবড়ে, সফট নয়। হয় সকালবেলায় কাটানো, তারপর এমনি রাখা ছিল ফ্রিজে ডিজে, এরকম মনে হচ্ছে, বাট একটা ছিবড়ে ভাব রয়েছে। সাধারণত এরকম হওয়ার কথা না, না হলে মুরগিগুলো খুব বড় বড় মুরগি। মানে চিকেন চিবানোর সময় বাবুল গামের ফিলিংস আছে, তাহলে তো বলতেই হবে আমাকে। বাবুলের গান ঠিক আছে, কিন্তু বাবুল গাম মানে খাওয়ার সময় ভাতের সাথে বাবুল গাম চলবে না। ঠিক আছে, বাড়ি বাড়ি দেশ মেয়ে আসি, ছোটো ছোটি বাতে হতে রাইতে। অন্য সময় কাপে আইসক্রিম দেয়, আজকে দিনের জন্য স্পেশাল। আজকে পুরো ঢেলে দিচ্ছে আইসক্রিম আর কি, যত খুশি চাটো। এইরকম আইসক্রিমও দেয় না, ওই 10 টাকা বা 15 টাকার যে কাপ তাতে দেয়, কাপ আইসক্রিম দেয়। বাট এটা যেহেতু আলাদা করে আইসক্রিম, বেশ ভালো। প্রত্যেক দিনই কোনো না কোনো ট্রেনে জন্মদিন হবে, মনে হচ্ছে প্রত্যেক দিনই কোনো না কোনো ট্রেন কভার করতে হবে। ট্রেন ব্লগের সঙ্গে সঙ্গে ফুড ব্লগটাকেও মার্চ করে দিতে হবে। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। লা 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 আমি তো দিল্লি যাব, দিল্লি থেকে কালকে ফ্লাইট ধরে বাড়ি আসবো, ঠিক আছে? রাত্রি 10টা 10:30 সময় 10:30 বাড়ি চলে আসবো। বল তোর জন্য কি আনবো তুই বল। ঘুমাচ্ছিলাম, সেটা আমাকে বাবা করে বললো গয়া জংশন, গয়া জংশন। শিয়ালদা থেকে আমাদের 465 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথে বিহার রাজ্যে তার প্রথম এবং শেষ স্টেশন গয়া জংশনে। গয়া জংশনে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 3 মিনিট। ট্রেন অলমোস্ট টাইমে চলছে। এর আগে আগে হাওড়া রাজধানী আছে, তারপরে শিয়ালদা রাজধানী, আর এরপরে হয়তো ভুবনেশ্বর রাজধানী আছে। মানে রাজধানীগুলো সব পরপরই আছে। আর গয়া জংশনও আমাদের ট্রেনের যাত্রাপথের রিমোট লোকেশন, কোটা, চার্টিং এবং স্টার্টিং স্টেশন। আমাদের ট্রেন ছেড়ে দিল গয়া জংশন, তার পরবর্তী স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের উদ্দেশ্যে। গয়া থেকে দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত আমাদের এই রাজধানী এক্সপ্রেস ননস্টপ চলবে হচ্ছে 205 কিলোমিটার, যে যাত্রাপথে রয়েছে 39টা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় করে বলছে রাত 1:13। ঘুমটা হঠাৎ ভেঙে গেল, আর ঘুম ভাঙার পর দেখলাম শিয়ালদা থেকে 670 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে তার প্রথম স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হয়েছে সবচাইতে বেশি 10 মিনিট। আর ট্রেন একদম এখানে রাইট টাইমে, রাজধানী এখানে রাইট টাইমে ঢোকে। এই তুই প্ল্যাটফর্মে এত রাতে ভিডিও করছিস, তোর পারমিশন আছে, তোর অনুমতি আছে? তুই এত রাতে ভিডিও করছিস? এটাই তো উত্তরপ্রদেশে করাই যায়। ও ইউপি না, ঠিক আছে ঠিক আছে ভাই। আর এটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জংশনের 7 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের শিয়ালদা রাজধানী। আর এই টাইমটা এমন একটা টাইম না যেখানে পরপর সব রাজধানীগুলো আসে। শিয়ালদা রাজধানী ঢুকলো, হয়তো হাওড়া রাজধানী ছেড়ে যাবে, আবার শিয়ালদা রাজধানী ছাড়া টাইম হবে তখন ঢুকবে ভুবনেশ্বর রাজধানী, ওদিক থেকে ঢুকবে হচ্ছে ডিব্রুগড় রাজধানী। এবার এগুলো যেমন সমস্ত আপের দিকে যাচ্ছে, আবার ডাউনের ট্রেনগুলো কিন্তু পরপর আসে। রাত 1:22 আমাদের ট্রেন ছেড়ে দিল দীনদয়াল উপাধ্যায় জংশন। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন উত্তরপ্রদেশের কানপুর সেন্ট্রাল। দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে কানপুর সেন্ট্রাল পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 348 কিলোমিটার। 348 কিলোমিটার ননস্টপ, যেটা কিন্তু এই যাত্রাপথের হাইয়েস্ট। এবং এই
348 কিলোমিটার যে ডিস্টেন্স তাতে রয়েছে মোট 51টা ইন্টারমিডিয়েট স্টেশন। এতদিন দরজা আমি একাই জাগতাম, একাই দাঁড়াতাম, এখন সবাই যাচ্ছে। এটা কোন ট্রেন? শিয়ালদা রাজধানী, ও আপ রাজধানী আর শিয়ালদা রাজধানী এবার পাশাপাশি। শিয়ালদা রাজধানী 12-314। শিয়ালদা রাজধানী ভার্সেস শিয়ালদা রাজধানী। ওখানেও ছেলেপিলে জেগে আছে নাকি? ওদের তো ট্রেন ফ্রেন সাজায়নি ভালো করে। এর পরেই আসছে হচ্ছে হাওড়া রাজধানী। আরপিএফ এসেছিলো, বললো যে সাবধানেই শ্যুট করবেন, কারণ এখানে কিন্তু চোর থাকে, মোবাইল টোবাইল বাইরে রাখলে না গিরা দিতে হয়, মানে ফেলে দেয়। স্বাভাবিক, হাতে একটা বাসের বাড়ি মারলো, হাতের ব্যালেন্স না থাকতে পারলে ফোন পড়ে গেল। এইসব এখানে চুরি হওয়াটা কিছু অস্বাভাবিক নয়। এখন অলরেডি রাত 1:30 বাজতে চললো। আর WP7-এর লাইটটা কি, এটা কিন্তু এলইডি লাইট, মানে সাদা, হলুদ নয়। এটা কোন ট্রেন? কিং হাওড়া রাজধানী, হাওড়া রাজধানী। দিল্লি হাওড়া রাজধানী। রাজার সাথে রানীর দেখা। হাওড়া এই যে এটা হচ্ছে অকাল তখ্ত এক্সপ্রেস। কদিন আগে এই ট্রেনে জার্নি করেছি, আজকে ফাইনালি ট্রেনকে পাশাপাশি পেয়ে গেলাম। এত রাতে কতগুলো ক্যামেরা জেগে আছে, কতগুলো চোখ জেগে আছে শুধু ট্রেন কভার করার জন্য। এবার ঘুম পেয়েছে, নাহলে কালকে সকালবেলায় ডার্ক সার্কেল পড়ে যাবে। আজ 2রা জুলাই 2025, সময় ঠিক সকাল 7:07। একটু আগেই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পর দিয়ে গেল হচ্ছে চায়ের জিনিসপত্র, যেখানে রয়েছে বিস্কিট, ফ্লাক্সে গরম জল, প্লেট আর হচ্ছে কাপ। সময় সকাল 8:07। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে তুন্ডালা জাংশন। একটাও ট্রেনের ক্রসিং দেখাতে পারেনি আপনাদের গতকাল রাত এবং আজকে সকাল থেকে। একটা ওভারটেক দেখায় ট্রেন নাম্বার 20801 ইসলামপুর থেকে নতুন দিল্লির পথে মগধ এক্সপ্রেস ওভারটেক করবে এবার আমাদের রাজধানী এক্সপ্রেস। সময় সকাল 9টা। দেওয়া হয়েছে আমাদের ব্রেকফাস্ট। গতকাল যখন ট্রেনে জার্নি শুরু করেছিলাম সেক্ষেত্রে আমাদের ইভিনিং স্ন্যাক্স দেওয়া হয়েছিল, তারপরে এসেছিলো স্যুপ, তারপরে দেওয়া হয়েছিল ডিনার, এবং আজকে সকালবেলা দেওয়া হয়েছে চা বিস্কুট, আর সেই সাথে ব্রেকফাস্ট দিয়ে শেষ হবে আপনাদের এই জার্নির যে খাওয়া দাওয়া সেটা। আর এইখানে যত খাওয়া আমি দেখালাম ট্রেনে, সব কিছু কিন্তু আমার টিকিটের সাথে ইনক্লুড। এবার আপনাদের মধ্যে অনেকে এরকম থাকতে পারেন যে এই ট্রেনে ট্রাভেল করবেন কিন্তু আপনারা খাবেন না, ট্রেনের খাবার খাবেন না। সেক্ষেত্রে কিন্তু টিকিট কাটার সময় আপনারা ওখানে নো ফুড বলে একটা অপশন আছে। ভেজ ফুড আছে, নন ভেজ ফুড আছে, আবার নো ফুড অপশন আছে। তো নো ফুড অপশন যদি আপনারা ওখানে টিক করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে খাওয়া দাওয়ার খরচ সেটা টিকিটের দাম থেকে মাইনাস হয়ে যাবে। আর অনেক সময় এরকমও হয় যে আপনারা টিকিট কাটার সময় হয়তো নো ফুড করে টিকিট কেটেছেন, তারপরে আপনাদের মনে হলো যে ট্রেনে আমরা খাওয়া দাওয়া নেব। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে প্যান্টিকারের স্টাফ রয়েছে তাদের সাথে কথা বললে কিন্তু তারা এক্সট্রা পে করে বা অতিরিক্ত অর্থের বিনিময়ে আপনারা কিন্তু ট্রেন থেকে খাবার নিতে পারবেন। ব্রেকফাস্টের আইটেম আগে যা ছিল আজও তাই আছে, নতুন করে কিছু নেই। এই রয়েছে কর্নফ্লেক্স খাওয়ার বাটি, এই রয়েছে আরও একবার চা খাওয়ার কাপ, সেই সাথে রয়েছে সেই একই রকম কর্নফ্লেক্স, এটা আমার ছোটোবেলা থেকেই বোধহয় একই আছে। সেই সঙ্গে দিয়েছে একটা বড় কলা, দিয়েছে এরকম 2 চামচ, বাটার, কেচাপ, জ্যাম, সেই সঙ্গে আরও একবার চা খাওয়ার জন্য টিকিট। আর এই যে প্লেটটা দিয়েছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে ছবি দেওয়া রয়েছে 25 ইয়ার্স সিলভার জুবিলি শিয়ালদা নিউ দিল্লি রাজধানী। যেমন ছিল আগে আজও তেমনই রয়েছে, মানে এই জার্নিতে তেমনই রয়েছে 2 পিস ব্রাউন ব্রেড। আমি অমলেট বলেছিলাম, বয়েলড এগ বলে বয়েলড এগ দেয়, আবার অমলেট বললেও কিন্তু অমলেট দেয়। ফার্স্ট এসির কথা বলছি, সেকেন্ড থার্ড এসিতে দেয় কিনা অপশন আছে কিনা আমি জানি না। তো অমলেট দিয়েছে, গরম আছে, একদম গরম, ধোঁয়া ওঠা যাকে বলে। আর সেই সঙ্গে আমাকে ভালোবেসে একটা ভেজ কাটলেট দিয়েছে। যদি আপনারা ভেজ
ব্রেকফাস্ট নেন সেক্ষেত্রে থাকবে হচ্ছে কাটলেট, আর নন ভেজের ক্ষেত্রে থাকবে হচ্ছে অমলেট। দুটোই বেশ গরম আছে। আচ্ছা, অমলেটের সাথে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইও রয়েছে, এরকম 3 পিস ফ্রেঞ্চ ফ্রাই। আমি শুধু একটা ফুডেরই রিভিউ দেবো, সেটা হচ্ছে কাটলেটটা কেমন করেছে। এমনি যে ট্রেনে কাটলেট খাই তার থেকেও ডিফারেন্ট। ডবল ডিমের অমলেট, একটু নুন বেশি। ট্রেনের বাথরুমে আসার পর এটা ফিল হচ্ছে যে আমার ফ্ল্যাটে রং করার পরে যখন গৃহপ্রবেশ করেছিলাম না, সেই যখন গৃহপ্রবেশ করার পর প্রথম রাত কাটিয়েছিলাম, সারা রাত একটা রঙের গন্ধ নাকে লেগেছিল। তো এখানেও সেরকম। এই বাথরুমে দেখুন সমস্ত পুরো এগুলো সব পেন্ট করা হয়েছে, খুব বেশি দিন কিন্তু হয়নি, একদম সদ্য পেন্ট। তার যে একটা স্মেল সেটা কিন্তু আসছে, পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছে নতুন একটা কামরা দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এই ট্রেনে কিন্তু এই কামরাটাকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর কি তোলা হয়েছে। এই ফ্ল্যাশের যে বাটনটা না, এটাও নতুন, এগুলোও সব নতুন, মানে যতটা সম্ভব এগুলোকে মডিফাই করা হয়েছে, এগুলোও নতুন লাগানো হয়েছে, এরকম সাধারণত থাকে না। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন কিছুটা অ্যাডভান্সে দিল্লি হয়তো সে ঢুকবে। তো ভাবলাম এরপর তো দিল্লি পৌঁছে আর টাইম পাবো না, তো চলো করে নিই স্নান। অ্যাটলিস্ট প্রিমিয়াম ক্যাটাগরি ট্রেনে যদি স্নানই না করি তাহলে আর এই ট্রেনে ট্রাভেল করার কি মানে। তো এই ফার্স্ট এসিতে 3টে রয়েছে টয়লেট, একটা রয়েছে ওয়াশরুম, মানে স্নান করার জায়গা। জলের ফ্লো যা আছে তাতে গা আর কি ভিজে যাবে, মানে গা ভেজা হয়ে যাবে। তো ভাবলাম চলো স্নানই করে নিই দিল্লি ঢোকার আগে। আমাদের ট্রেন প্রায় পৌঁছে গিয়েছে দিল্লির কাছাকাছি বা নতুন দিল্লির কাছাকাছি। আর নামার আগে হালকা করে 1 কাপ চা। সময় সকাল 11টা বেজে 1 মিনিট। এবার ট্রেন থেকে নেমে আমাকে ছুট লাগাতে হবে, কারণ এবার যেতে হবে হচ্ছে এয়ারপোর্ট। 1:15 ফ্লাইট ছেড়ে 11টা বেজে গেল, 2 ঘন্টা টাইম আছে আমার হাতে। এর মধ্যে মেট্রো ধরতে হবে, এয়ারপোর্ট পৌঁছাতে হবে, চেক ইন করতে হবে, সিকিউরিটি করতে হবে। ডোন্ট নো ফ্লাইট আছে পাবো কিনা। কলকাতা হোক বা দিল্লি, দর্শক বন্ধু বলুন বা ফ্যান বলুন, অভাব কিন্তু নেই। সব জায়গায় কিন্তু দর্শক বন্ধুরা তৈরি ওয়েলকাম জানানোর জন্য। আর সেই সাথে দিল্লি আমাদের ওয়েলকাম জানাচ্ছে এই রকম কিছু গরম দিয়ে। একদম দাদা, ঘেমে গেছে তো পুরা। প্রণাম দাদা, কেসে হো? বড়িয়া। সময় সকাল 11টা বেজে 4 মিনিট। নতুন দিল্লি স্টেশনে 13 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে শেষ করলো আমাদের ট্রেন নাম্বার 12313 শিয়ালদা থেকে নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস তার 25তম বর্ষে। এই দিকটা হচ্ছে দিল্লি স্টেশনের 14 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেদিকটা মানে হচ্ছে আজমেরি গেট। আর এই দিকেই রয়েছে মেট্রো। যদি আমরা ওই দিক দিয়ে বেরোতাম না তাহলে কিন্তু সরাসরি চলে যেতে পারতাম ওই ব্রিজটা দিয়ে, ফুট ব্রিজ দিয়ে। বাট বাইরের দিয়ে এসেও মানে অন্য গেট দিয়ে বেরিয়েও এখানে যে এসকেলেটার আছে এখান দিয়ে উঠেই কিন্তু আমরা পার করতে পারবো। টুয়ার্ডস এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন, আর এটা হচ্ছে টুয়ার্ডস ইয়েলো লাইন। আমাদের কিন্তু গন্তব্য হচ্ছে এয়ারপোর্ট এক্সপ্রেস। এই হচ্ছে মেট্রো স্টেশন। এখানে কিন্তু এই লেভেলের ভিড় টিকিট কাটার জন্য। কাউন্টারও রয়েছে, প্লাস এখানে ভেন্ডিং মেশিন রয়েছে। এই জন্য সাজেস্ট করবো আপনারা টিকিট কিন্তু আগে থেকে কেটে রাখুন। পেটিএম ইউজ করে কিন্তু আপনারা এই টিকিট কেটে নিতে পারবেন। মেট্রো স্টেশনে কিন্তু রয়েছে হচ্ছে চেক ইন কাউন্টার। হ্যাঁ, আপনারা যে ফ্লাইটে যাবেন, এটা এয়ার ইন্ডিয়া রয়েছে, তো এখানে কিন্তু আপনারা এয়ার ইন্ডিয়ার যে চেক ইন বা বোর্ডিং পাস নেওয়া সেটা কিন্তু এখানে করে নিতে পারবেন। ব্যাগে লকটক লাগানো সব কিন্তু এখানেই করে নিতে পারবেন। দিল্লি মেট্রোতে কোন কোন কার্ড কাজ করে তার একটা এখানে লিস্ট রয়েছে। এই কার্ড পাঞ্চ করলে কিন্তু আপনাকে আলাদা করে টিকিট কাটার দরকার নেই। অনেকগুলো ব্যাংকের অপশান আছে, যে ব্যাংকের ডেবিট কার্ড কিন্তু কাজ করবে এখানে। পিএনবি রুপে ডেবিট কার্ড এটা থাকলে কিন্তু ডিরেক্ট আপনারা এটা দিয়েই পাঞ্চ করে টিকিট করে নিতে পারবেন। মানে এই কার্ড পাঞ্চ করে আপনারা ট্রাভেল করতে পারবেন, আলাদা করে কিন্তু টিকিট কাটার দরকার পড়বে না, এখান থেকে টাকা ডিডাক্ট হবে। আর এইদিকে হচ্ছে গেট, যে গেট দিয়ে আমরা এন্ট্রি করব। এই যে টিকিট করে নিয়েছি পাঞ্চ, এই কিউআর কোডটা ওখানে আর কি স্ক্যান করাতে হবে। আর এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের মেট্রো, যেটা যাবে হচ্ছে এয়ারপোর্টের টার্মিনাল 3-তে। এখানে লাগেজ র্যাক রয়েছে, যেখানে আপনারা আপনাদের লাগেজ রেখে দিতে পারবেন। তো আমি আমার ব্যাগ এখানে রেখে দিলাম। আর এরকম হচ্ছে সব সিট, আর ওইখানে রয়েছে হচ্ছে ডিসপ্লে বোর্ড, যেখানে দেখাচ্ছে আমাদের গন্তব্য। নেক্সট স্টেশন হচ্ছে শিবাজি স্টেডিয়াম, তারপরে ধলাকুয়া, তারপরে দিল্লির এরো সিটি, তারপরে এয়ারপোর্ট, আইজিআই, টার্মিনাল 2 আর টার্মিনাল 3, আর লাস্ট হচ্ছে দ্বারকা সেক্টর 1। সেক্টর 1 পর্যন্ত কি ট্রেনটা যাবে। ট্রেন টানেল থেকে বেরিয়ে আসার পর পুরো দিল্লি শহরের দুর্দান্ত ভিউ পাবেন এই স্টেশন থেকে এয়ারপোর্টের মধ্যে। মেট্রো সবসময় ফার্স্ট প্রেফারেন্স, ক্যাব করার চেষ্টা করবেন না। খুব হয়তো সমস্যা হলে ক্যাব নিতেও পারেন, বাট মেট্রো ফার্স্ট প্রেফারেন্স যারা ফার্স্ট পৌঁছাতে চান। 11:26 বেজে গেল, দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। আজকে মনে হয় চাও হয়ে গেল একটু আমার। এই হচ্ছে দিল্লির এরো সিটি মেট্রো স্টেশন। যারা টার্মিনাল 1-এ যাবেন তারা কিন্তু এখানেই নামবেন। এটা অবশ্য ঘোষণা হবে প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমে, যে টার্মিনাল 1-এর জন্য এরো সিটিতে নামতে হবে। এরপরেই আসবে হচ্ছে টার্মিনাল 2 আর 3। আর এখন টাইম হচ্ছে 11:35 মেট্রো স্টেশন থেকে নেমে টিকিট পাঞ্চ করলাম,
পাঞ্চ করার পরে বেরিয়ে এলাম। ওপরে চলে আসার পরেই রয়েছে হচ্ছে টার্মিনাল নাম্বার 3। আর যদি সময়ের কথা বলি, এখন 11:41। এরপরে একটা মেজর কাজ হচ্ছে সিকিউরিটি। সামনে এই যে টার্মিনাল নাম্বার 2 যদি যান তাহলে চলবে বাঁ দিকে, আর টার্মিনাল নাম্বার 3 হচ্ছে ডান দিকে। সব এখানে মার্ক করাই আছে। এই এয়ারপোর্টে ডিজি যাত্রার যে গেট রয়েছে না, খানিকটা হাঁটতে হবে। অন্যান্য অনেকগুলো গেট রয়েছে, কিন্তু ডিজি যাত্রা হলে কি হবে, জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে গেট নাম্বার 2 ডিজি যাত্রা, এটাতে তাড়াতাড়ি এয়ারপোর্টে ঢোকা যায়। Q74W9 চেক ইন ব্যাগ তো কিছুই নাই, ব্যাগ 0। 15 কেজি পর্যন্ত চেক ইন ব্যাগে অ্যালাউ ছিল। কন্টিনিউ করে দিই, এসব মাল আমার কাছে নাই। এই যে প্রিন্ট বোর্ডিং পাস, বেরিয়ে চলে এলো বোর্ডিং পাস জোন 3। আমার গেট নাম্বারটা কিন্তু এখানে এখনও বলেনি কত গেট নাম্বার, এইটা দেখতে হবে। গেট নাম্বার আমি দেখতেও পাইনি। ডিপার্চার 1:05, বোর্ডিং বেলা 12:20 থেকে বোর্ডিং শুরু হবে। আর যদি সঙ্গে আমার চেক ইন ব্যাগ থাকতো না, মানে বড় কোনো লাগেজ থাকতো যেটা ফ্লাইটের পেটে যাবে, কার্গোতে যাবে, তখন আমাকে যেতে হতো চেক ইন কাউন্টার ইন্ডিগোর। এক্ষেত্রে যেহেতু আমার কাছে কোনো চেক ইন ব্যাগেজই নেই, শুধুমাত্র কেবিন ব্যাগেজ রয়েছে 7 কেজির, তো আর ওখানে যাওয়ার দরকার নেই। বোর্ডিং পাস নিয়ে নিয়েছি। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি তাহলে গেট নাম্বারটা কী করে জানবো? গেট নাম্বার জানার জন্য আপনাকে ওখানে যে এলসিডি রয়েছে, বড় বড় এলসিডিগুলো থাকে যেখানে ফ্লাইটের সমস্ত অ্যারাইভেল ডিপার্চার শো করে, সেখানে শুধু একবার দেখে নিতে হবে যে গেট নাম্বারটা কত দিয়েছে। সেই গেটে গিয়ে ওয়েট করবেন, তারপরে ফ্লাইটে বোর্ড করতে হবে। ভেরি ইজি প্রসেস। সিকিউরিটির মধ্যে কিন্তু ভাগ রয়েছে ডোমেস্টিক আর হচ্ছে ইন্টারন্যাশনাল। এখানে ডোমেস্টিক সিকিউরিটি এটা। 12:05 হয়ে গেল সিকিউরিটি। গেট নাম্বার 44-এ বাপরে বাপ, হাঁটতে গিয়ে আমার জীবন শেষ। কফি পার্সেল করে নিয়েছি, বোর্ডিং গেটে গিয়ে বসে বসে খাবো। কন্টেন্টের জন্য হচ্ছে ট্রেন, আর তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য হচ্ছে ফ্লাইট। 12:44, এখনও ফ্লাইট ক্লিয়ার হয়নি। ফ্লাইটের অপেক্ষায় আমরা বাসে বসে আছি। শান্তিতে কফি খাবো, কফি আর আমেজটাই চলে গেল। বাস থেকে নেমে এবার ফ্লাইটে বোর্ড করতে হবে। আর আমার বোর্ডিং পাসটা তো পুরো লুচির মতো হয়ে গিয়েছে, লুচি। ফাইনালি ফ্লাইটে বোর্ড করলাম। এখানে আমার সিট নাম্বার হচ্ছে 4A। সিটটা আমি অ্যাড অন করেছি, আর কত খরচায় বলছি। এই হচ্ছে ফ্লাইট ভাড়া। আমার এখানে দুটো জিনিস অ্যাড অন ছিল, একটা হচ্ছে 0 ক্যান্সেলেশন, তার জন্য 299, আর একটা হচ্ছে সিট ফ্রি টু 360, মানে সিটটার জন্য আমি 360 টাকা পে করেছি। টোটাল 659, টোটাল আমার খরচা 5322 টাকা। আর রাজধানীতে ভাড়াটা হচ্ছে 5233 টাকা। 5233 রাজধানী, সময় নিয়েছে 18 ঘন্টার কিছু বেশি। আর 5322 হচ্ছে ইন্ডিগো ফ্লাইট, সময় নেবে 2 ঘন্টার কিছু বেশি। এবার আপনারাই বলুন যে কোনটা আপনি প্রেফার করবেন, 18 ঘন্টার রাজধানী ফার্স্ট এসি নাকি 2 ঘন্টার ইন্ডিগোর ইকোনমি ক্লাস। ভাড়া কিন্তু অলমোস্ট সেম। ফ্লাইটে না সবথেকে বেশি টেনশন হচ্ছে এই টেক অফ আর ল্যান্ড করার সময়, বিশেষ করে বর্ষাকালে। এখন তো বৃষ্টি দিকে হচ্ছে না, কিন্তু আকাশে প্রচুর মেঘ আছে। এখন তো বর্ষারই সময়, জুন জুলাই মাস। যখন ওই ফ্লাইটে উপরে উপরে উঠবে, যতক্ষণ না 34,000 ফিটের কাছাকাছি চলে যাচ্ছে, ততক্ষণ ওই মেঘের সঙ্গে ধাক্কার ফ্লাইট কাঁপবে, আর ভেতরে পরানটা একদম ছটপট করবে। 1145। বেলা 3:31, ফাইনালি আমাদের ফ্লাইট সাকসেসফুলি ল্যান্ড করলো নেতাজি সুভাষচন্দ্র বোস কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী আমাদের স্মৃতি সিরিজের চন্দ্রতালের পর্বে। হ্যাঁ, হামসফর এক্সপ্রেসের ব্লগের কথা আমাকে বলেছিলেন, ওটাও আসবে খুব তাড়াতাড়ি। আমাদের স্মৃতি সিরিজ শেষ হয়ে যাওয়ার ঠিক পরেই আবারও কদিন পরে আমাকে কলকাতা এয়ারপোর্টে আসতে হবে, কারণ আমার পরবর্তী গন্তব্য সম্ভবত হয় শ্রীলঙ্কা, আর না হয় হচ্ছে কাঠমান্ডু, হয় মানস সরোবর, না শ্রীলঙ্কা, কোনো একটা হবে। আমি আপডেট আপনাদের দিয়ে দেবো। আর ভিডিওর আপডেট পেতে আপনারা কিন্তু অবশ্যই আমাকে ফলো করবেন আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইনস্টাগ্রামে, যার লিঙ্ক দেওয়া রইল এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, জয় হিন্দ।